কাছে টেক্সটটা আছে ফোর্থ স্ট্যান্ডা অনওয়ার্ডস। আমি তার জন্য স্ক্রিনটা শেয়ার করছি না, বাট এনিওয়ে যখন রেকর্ডিংয়ের লিঙ্কটা পাবে তখন অটোমেটিক্যালি ওটা শেয়ার থাকবে। সো ও লেডি, মানে যেটা আগের দিন বলছিলাম তোমাদেরকে যে এই পোয়েমটার মধ্যে একটা ড্রামাটিক মোনোলগেরও একটা ফিচার থাকতে পারে। সৈকত, ড্রামাটিক মোনোলগ কাকে বলা হচ্ছে, কাকে ড্রামাটিক মোনোলগ বলে? হোয়াট ইজ আ ড্রামাটিক মোনোলগ? স্যার একটা ক্যারেক্টার যখন মানে কোনো কিছু বলবে, নিজে ভাববে, জিনিসটা ভিজুয়ালাইজ করবে, এই এই জিনিসটাকে স্যার ড্রামাটিক মনোলগ বলছে। তো মানে সে তো নিজেই বলবে, নিজেই শুনবে। না, নিজে বলবে নিজে শুনবে তা নয়, তাহলে তো ওটা মোনোলগ হতো না, তাহলে ওটা সলিলোকি হয়ে যেত। যখন একটা ক্যারেক্টার নিজে যা মানে ভাবছে, নিজের কাছেই ভাবছে এবং সেটা অন্য কেউ শুনতে পাচ্ছে না, তখন ওটাকে মোনোলগ বলা হবে রাদার দ্যান, সরি, ওটাকে সলিলোকি বলা হবে রাদার দ্যান মোনোলগ। সাথী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোনোলগ অ্যান্ড সলিলোকি? মোনোলগটা হচ্ছে যে আম, একজন যখন কথা বলবে কিন্তু সেটা অন্যজন শুনতে পাবে, কিন্তু সলিলোকিত হয় যে কথাটা বলে যাচ্ছে কিন্তু শুনতে পাওয়া যাবে না। ব্যাস এইটুকুই। তার মানে যদি অন্য লোকে শুনতে না পায়, সেই জায়গায় কি অন্য কোনো ক্যারেক্টার্স থাকে যে ক্যারেক্টার বলছে তার সঙ্গে, না হ্যাঁ, কেউ থাকে না? মোনোলগে মোনোলগে মানে অন্য একজন ব্যক্তি থাকতে পারে কিন্তু সলিলোকিতে থাকে না। ওকে, তো মোনোলগে যে আর একজন ব্যক্তি থাকে সে কি কথা বলে কি বলে না? না স্যার, সেটা বলে না, কারণ সেটা তো ড্রামাটিক মনোলগটা হচ্ছে যে একজন ব্যক্তি কোনো একটা জিনিস বলবে, তার যে কথা বলার ধরন বা কিভাবে কোনো একটা ক্যারেক্টারকে উপস্থিত করছে, এটা তার তার যে মেন্টালিটি সেটাকে দেখানো হবে। হুম। আর মানে ওই কথাগুলোর মধ্য দিয়ে যে আহ, একটা চরিত্র যে বৈশিষ্ট্যগুলো বা তার মনোভাবটা, এই ধরনের জিনিসগুলোকে প্রকাশ করা হয়। হুম। আর এনিথিং এলস, পল্লবী? যে মোনোলগ জিনিসটা কি কি হয়? কারণ তোমরা ড্রামাটিক মোনোলগ হয়তো আগেও পড়েছো। মানে তার হ্যাঁ, কথার মধ্যে দিয়ে বোঝা যাবে যে কেউ একজন মানে তার সঙ্গে আছে, সাইলেন্ট ক্যারেক্টার। সাইলেন্ট লিসনার, হ্যাঁ। হ্যাঁ, তার মানে, সাইলেন্ট হ্যাঁ, লিসেনার। হ্যাঁ, তার মানে একজন স্পিকার থাকবে, যেটা এক্ষেত্রে হুম। আছে। দ্বিতীয়ত একজন সাইলেন্ট লিসনার থাকবে। পল্লবী, তুমি বলো, টিনটেন অ্যাবেতেও কি কোনো এরকম সিচুয়েশন ছিল যেখানে একজন স্পিকার ছিল, একজন সাইলেন্ট লিসনার ছিল, এরকম? স্যার তিনটে নেবে এটা বলতে স্যার আমার না পড়া হয়নি একটু। কেন পড়া হয়নি কো? ক্লাসও স্যার তো কেন বোধহয় পড়া করনি। হয়নি না না স্যার ক্লাস করতে পারিনি, আমি কি 2 সপ্তাহের জন্য বাইরে ছিলাম, ওই জন্য ক্লাস করতে পারিনি। ও আচ্ছা, রেকর্ডিংটা শোনা যায়নি? 2 সপ্তাহ বাইরে না ছিলে, না, রেকর্ডিংটা? রেকর্ডিংটা শোনা যায়নি স্যার। প্রথম দিন প্রথম সেই আপনি ফার্স্টে ওই টাইগারটা পড়িয়েছেন, ওই টাইগারের ফার্স্ট ক্লাসটা করেছি আর সেকেন্ড ক্লাসটা রেকর্ডিং শুনেছি, ওই দুটো শোনা হয়েছে, তো বাকিগুলো স্যার শোনা হয়নি। কবে শোনা হবে? না স্যার শুনে নেবো, চিন্তা নাই, আমি শুনে নেবো। ও আপনি পড়াচ্ছেন। আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে, আমার চিন্তা তাহলে থাকলো না তুমি যখন আশ্বস্ত না না স্যার, করলে। আপনি পড়াচ্ছেন তো, এবারে মাঠ থেকে পড়তে ঢুকছি যখন আমি তো বুঝতে পারবো না আগেরগুলো আপনি কি পড়িয়েছেন, ওটা তো এমনিও শুনতে হবে স্যার। হুম। দিশা? হ্যাঁ স্যার ছিল। কোন জায়গায় ছিল, কিভাবে ছিল? ওটা ডরোথি ছিল, সাইলেন্ট লিসেনার। রাইট। ডরোথি কে? ডরোথি ওই ওয়ার্ডসওয়ার্থের বোন। রাইট। তো এইখানে আমার এটা ধারণা যে ডিজেকশন অ্যান্ড ওডে যে লাভলি লেডির কথা এই যে এখানে বলছে, বা ও লেডির কথা বলছে, পরে হয়তো লাভলি লেডির কথাটাও আসবে। তো এইখানে হয়তো যার তরফ থেকে
কোলরিজ রিজেকশনটা পেয়েছে, যেটা সারা হতে পারে, মানে সারা ওর পুরো নামটা মাথায় আসছে না, মানে সারনেমটা আমি মনে করতে পারছি না, যাকে মানে একজনের সাথে কোলরিজের বিয়ে হয়েছিল, কিন্তু কোলরিজ ওয়াজ নট হ্যাপি in marriage with that lady, and maybe he is talking to that lady, or maybe he is using this poem to talk to another lady যাকে ও ভালোবাসতো আর কি, মানে যার নাম সারা। তো হয়তো ওই লেডিটাকেও রেফার করছে। তো যেহেতু এটা একটা ড্রামাটিক মনোলগের ফর্মেও চলে আসছে, যেখানে একটা সাইলেন্ট লিসনারকে রেফার করা হচ্ছে ও লেডি বলে, তো এইখানে মানে এই স্ট্যান্ডাটাতে ওই যে রোম্যান্টিক যে মুভমেন্টটা ছিল, রোম্যান্টিক যে লিরিক্যাল যে ব্যাপারটা ছিল, সেটা থেকে ড্রামাটিক হচ্ছে। মানে তোমরা যখন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখবে, বা তোমরা যখন রিজেকশন অ্যান্ড ওডের রোম্যান্টিক কোয়ালিটিসগুলোর ব্যাপারে লিখবে, যেরকম কোয়েশ্চেন্স হতে পারে আর কি, সেইখানে তোমরা যদি শিফটটার কথা বলতে পারো যে আফটার দ্য থার্ড স্ট্যান্ডা the movement shifted from lyrical to dramatic, because we can now see that there is a lady, there is a silent listener, there is a speaker, যেটা সৈকত বলার চেষ্টা করছিল যে speaker is caught at a critical moment in his life। সব ড্রামাটিক মনোলগে, তাই জন্যই ওটা ড্রামাটিক। মানে আমাদের লাইফে ডেইলি ড্রামা কিছু হয় না, মানে যারা ড্রামাটিক নয় তাদের, যারা নাটকীয় হয় বা নাটক করে ডেইলি বেসিসে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের লাইফটা ইউজুয়ালি মনোটোনাস হয়, বা মানে সেখানে খুব একটা বেশি ড্রামার জায়গা থাকে না। মানে ড্রামা মানে হচ্ছে হাইটেন্ড অ্যাকশন, রিফ্লেকশন অফ অ্যাকশন, এরকম ধরনের যে জিনিসগুলো, সেগুলো খুব একটা হয় না। কিন্তু যখন হয় তখন আমরা কোনো একটা পার্টিকুলার ক্রুশিয়াল মোমেন্টে এই জিনিসটা, ধরো বিরাট ঝগড়া হলো, বা এক মিনিট হোল্ড করো, বা কিছু একটা কান্নাকাটির হলো, কিছু ইমোশনাল কিছু একটা সিচুয়েশন হলো, সেইখানে আমাদের যে দুর্বল জায়গাগুলো থাকে, দুর্বল মুহূর্তগুলো থাকে, আমাদের সাইকোলজির যে ইস্যুসগুলো থাকে, সেগুলো গ্র্যাজুয়ালি মানে বাইরে আসে কান্নার মাধ্যমে বা রাগের চোটে আমরা বলি। তো এখানেও সেরকমই কিছু একটা হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ড্রামাটিক মনোলগের হচ্ছে অ্যাজিউমড অডিয়েন্স। মানে আমরা এটা অ্যাজিউম করতে পারি, আমরা এটা ধারণা করে নিতে পারি যে একটা অডিয়েন্স আছে যারা শুনছে, ওই অডিয়েন্সটা আমরা, মানে শ্রোতারা, রিডার্স, ঠিক আছে? তো দেখা যাক কি বলছে। ও লেডি, উই রিসিভ বাট হোয়াট উই গিভ, and in our life alone does nature live. Now these two lines are one of the most celebrated lines in romantic literature, not just romantic literature but in English literature. English literature এই দুটো লাইন, ও লেডি we receive what we give and in our life alone does nature live, এইটাকে ভীষণভাবে রেফার করা হয়, ভীষণ ইম্পর্টেন্ট দুটো লাইন। যেমন কিটসের থেকে forlorn, the word seems like a bell that calls me from fairy lands forlorn, এরকম যে লাইনগুলো আছে, বা my heart aches and drowsy numbness pains, কিটসেরই, বা শেলির our sweetest songs are those that tell of saddest thoughts, ঠিক সেরকমই এই দুটো লাইনও তাই। These are landmark lines, or as Matthew Arnold says, Matthew Arnold was a critic and poet in the Victorian age, says that these are the purple patches. Purple patches মানে হচ্ছে এমন সুন্দর লাইন যেটাতে মানুষ বারবার ফিরে আসে, যেটার ব্যাপারে অনেক রকমের কথা হয়েছে, যেটাকে নিয়ে প্রচুর আলোচনা হয়,
So a purple patch like this is very common with Coleridge. Coleridgeের অনেকগুলো কবিতার মধ্যেই এই ধরনের পার্পল প্যাচেস দেখা যায়। যাই হোক, এখান থেকে কোয়েশ্চেনও আসতে পারে যে এটার মানেটা কি। we receive but what we give and in our life alone does nature live. আমরা সেটাই পাই যেটা আমরা দিই। মানে হিন্দিতে একটা প্রভাব আছে যে बोया बीज बबुल का आम कहाँ से हो, মানে if you sow the seeds as you sow so you reap, এটা বাইবেলেও আছে যে তুমি যদি বাবুল গাছের বীজ তুমি রোপণ করো তাহলে সেটা থেকে আম কোনোদিনও হবে না। তুমি মানুষের সাথে যেমন ব্যবহার করবে মানুষও, মানে স্পেশালি যদি খারাপ ব্যবহার করো তাহলে মানুষও তোমার সাথে খারাপই ব্যবহার করবে। ইনফ্যাক্ট আমাদের জগৎটা এখন এমন হয়ে গেছে যে যদি ভালো ব্যবহার করো তাহলেও খারাপই পাবে, আর যদি খারাপ করো তাহলে তো খারাপই পাবে। আবার অনেকে খারাপদেরকে ভয় পায়, তাই জন্য তাদের সাথে মানে খারাপ ব্যবহার পেয়েও ভালো ব্যবহার করে। বাট দ্যাট ইজ আ সোশিওলজিক্যাল থিং, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। কিন্তু সিম্পলি ইট মিনস যে তুমি যেমন করবে মানুষের সাথে বা নেচারের সাথে, নেচার বা মানুষও তোমার সাথে সেরকমই করবে। আমরা তাই রিসিভ করি যেটা আমরা দিয়ে থাকি। আর আমাদের জীবনেই নেচার বাস করে, মানে নেচার লিভস উইদিন আস। নেচার ইজ নট সামথিং দ্যাট ইজ আউটসাইড। নেচার লাইক গড ইজ সামথিং দ্যাট লিভস ইনসাইড। এই যে নেচার আর লাইফের যে কনসেপ্টটা, এটাকে আমি তোমাদেরকে বলেছিলাম, এটা একটা পার্টিকুলার নাম আছে যেটা তোমরা তোমাদের আনসারে ব্যবহার করতে পারো বা আলোচনায় আনতে পারো, সেটা হচ্ছে প্যানথেইজম। সৈকত, প্যানথেইজম মানেটা কি? প্যানথেইজমের মানেটা বলেছিলাম। What is the meaning of pantheism? পল্লবী? আচ্ছা এই বলো, সৈকতই বলো, ট্রাই করো। স্যার ওই সমস্ত কিছু ভগবান আছে এই সমস্ত রকম কিছু কিছু? একটা বলেছিলাম, মানে সব কিছুতে ভগবান বিশ্বাস করে সেটাই প্যানথেইজম, মানে যে বিশ্বাস করে। সবকিছুর মধ্যে ভগবান আছে, হ্যাঁ। প্যান, প্যান মানে হচ্ছে অল, আর থেইজমটার মানে থিস্টিক, গড রিলেটেড। তো সবকিছুর মধ্যে ভগবান আছে, সেইটা সেইটা যে ফিলোসফি বিশ্বাস করে বা রিলিজিয়াস ফিলোসফি যে বিশ্বাস করে, যে রিলিজিয়াস ফিলোসফি এটাতে বিশ্বাস করে যে সবকিছুর মধ্যে ভগবান আছে, which is like হিন্দুইজম। হিন্দুইজমের মধ্যে এটাই বিশ্বাসটা আছে যে গড ইজ দেয়ার ইন এভরিথিং, গড ইজ এভরিওয়্যার। তো আমাদের মধ্যে যারা হিউম্যান তাদের মধ্যেও নেচার আছে। কিন্তু এখানে কোলরিজ একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যাড করছে, সেটা হচ্ছে অ্যালোন। অ্যান্ড ইন আওয়ার লাইফ অ্যালোন ডাজ নেচার লিভ। নেচার আর আমাদের মধ্যে একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং আমাদের জীবনের মধ্যেই নেচারের বাস। এটাও এখানে কোলরিজ ক্লিয়ার করছে যে নেচার ইজ নট সামওয়্যার আউটসাইড, নেচার ইজ সামওয়্যার নেচার ইজ সামথিং দ্যাট লিভস ইনসাইড আস। তাই জন্য আমরা যদি আমরা যেরকম ভাবে ব্যবহার করব বা আমাদের যে মনের ভাবগুলো হবে সেগুলো নেচারেও প্রকাশ পায়, যেটা একদম ফার্স্ট স্ট্যান্ডাতেও আমরা আলোচনা করছিলাম যে কিভাবে মানুষের মনের ভাবগুলো নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে প্রতিবিম্বিত হয়। Ours is her wedding garment, ours her shroud, and would be aught behold of higher worth. তো বলছে যে আমরাই হচ্ছি তাদের ওয়েডিং গার্মেন্ট, আওয়ার্স ইজ হার ওয়েডিং গার্মেন্ট। মানে বিয়ের সময় যে ড্রেসটা পরা হয় আর কি, সেটা খুব জাঁকজমক হয়, সেটা খুব সুন্দর দেখতে হয়। তো নেচারের যে ভালো জিনিসগুলো সেগুলো যেমন আমাদের, আওয়ার্স হার শ্রাউড। এবার মানে মৃত্যুর সময় যে কাপড়টা দেওয়া হয়, শেষ কাপড়টা যেটা মানুষকে দেওয়া হয়, সেটাও হচ্ছে কিন্তু
নেচারেরই পার্ট। সো উই শুড নট be very sad about, we should not be very happy about the, we can be happy about the birth and the wedding and something nice. At the same time, we should not be very sad about death either. Shroud is representing death. And would we ought behold of higher words, তাই জন্য আমাদের যে ভ্যালুটা সেটা আমরা হাই ধরতে পারি, আমাদের একটা ভ্যালু আছে, আমরা ওয়ার্থলেস নই, যেহেতু আমাদের মধ্যেও নেচার আছে ওই জন্য আমরা ওয়ার্থলেস নই, এটা বলতে চাইছে। Then that inanimate cold world allowed to the poor loveless ever anxious crowd, আমাদের এই জগৎটা আমাদেরকে অনেক সময় ইউজলেস বলে আখ্যা দেয়। এই যে বাইরের যে জগৎটা ইনঅ্যানিমেট, যেটার মধ্যে প্রাণ নেই, মেটেরিয়াল যে ওয়ার্ল্ডটা সেটা কোল্ড, সেটার মধ্যে কোনো প্রাণ নেই, যে জিনিসটার মধ্যে প্রাণ নেই সেই জিনিসটা মানে কোল্ড হয়ে যায়, মানে বডির মধ্যে যখন প্রাণটা আর থাকে না তখন বডিটা কোল্ড হয়ে যায় আর ইনঅ্যানিমেট হয়ে যায়, নড়াচড়া করে না। তো বাইরের যে মেটেরিয়াল ওয়ার্ল্ডটা আছে, আগেই তোমাদেরকে বলেছিলাম যে দ্য রোম্যান্টিক পোয়েটস ওয়্যার not really very attached or not really happy with the material world outside. They want human connections. Industrial revolution হওয়ার পরে সবকিছু আস্তে আস্তে মেকানাইজড হয়ে যাওয়ার ফলে আমাদের যে হিউম্যান কানেকশনস গুলো আছে সেগুলো সব কোল্ড হয়ে যাচ্ছে, সেগুলো সব খারাপ হয়ে গেছে বা হয়ে গেছিল বা হয়ে আছে এখনো, সেটার ব্যাপারে কোলরিজ এখানে বলছে। পুয়ার লাভলেস এভার অ্যাংশিয়াস ক্রাউড, মানে আমাদেরকেই পুয়ার বলছে, আমরা নিজেরাই পুয়ার। আমাদের মধ্যে যদি পুয়ার বলতে এখানে কার কাছে কত টাকা আছে সেটা ব্যাপার নয়, লাভ যদি না থাকে, লাভলেস হলে আমরা পুয়ার হয়ে যাই। আর অ্যাংশিয়াস থাকি যে আমাদের কেউ ভালোবাসুক বা আমরা ভালোবাসা পাই, তো তাই জন্য অ্যাংজাইটি একটা থাকে আমাদের নিজেদের মনের মধ্যে। আর হাজার হাজার লোকের মধ্যেও আমরা অনেক সময় একা বোধ করি, কারণ ওই ভিড়ের মধ্যে আমাদের নিজের বলে কেউ নেই। আমরা চাই যে আমাদের নিজের কেউ হোক, কিন্তু আমাদের নিজেদের কেউ নেই। হ্যাঁ, আমাদের কাছে অনেক টাকা পয়সা প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু ওই প্রতিপত্তি বা ওই টাকা পয়সাটা যদি নিজেদের লোকেদের সঙ্গে এনজয় না করা যেতে পারে অ্যাকর্ডিং টু কোলরিজ, তাহলে সেই টাকা পয়সার কোনো লাভ নেই। From the soul itself must issue forth a light, a glory, a fair luminous cloud, enveloping the earth, and from the soul itself must there be sent a sweet and potent voice of its own birth, of all sweet sounds the life and element. তো বলছে যে আত্মার থেকেই ওই একটা লাইট, একটা গ্লোরি, একটা গ্লো বেরোনো উচিত, ফেয়ার লুমিনাস ক্লাউড। দিস ইজ পিওর ওয়ার্ড পিকচার, এক্সফ্রাসিস, যেটার কথা আমি আগের দিন মানে লাস্টে গিয়ে মনে পড়েছিল, আটকে গেছিলাম, মাথায় আসছিল না। ফেয়ার লুমিনাস ক্লাউড, লুমিনাস মানে হচ্ছে যেটার মধ্যে আলো আছে, ক্লাউড মানে মেঘ। মেঘের মধ্যে আলোটা ঠিক থাকে না, মেঘটা যখন সূর্যের পজিশনের সামনে চলে যায় তখন মনে হয় যে যেন মেঘ থেকে আলোটা বেরোচ্ছে। বাট এইখানে কোলরিজ বলতে চাইছে যে আমাদের বডিটা একটা ক্লাউডের মতন বা আমাদের সোলটা একটা ক্লাউডের মতন, এবং সেটার থেকে যেন আলো বেরোয়। সেই আলোটা বেরিয়ে কি করবে? এনভেলপিং দ্য আর্থ, পুরো পৃথিবীটাকে ঘিরে দেবে। অ্যান্ড ফ্রম দ্য সোল ইটসেলফ মাস্ট দেয়ার বি সেন্ট, আর আত্মা থেকেই একটা জিনিস বেরোবে, কি? আ সুইট অ্যান্ড পোটেন্ট ভয়েস, মানে যে আওয়াজটা আত্মা থেকে বেরোবে, যে আওয়াজটা ভেতর থেকে অন্তর্মন থেকে বেরোবে, সেটা নিজের বার্থ, যেমন বাচ্চারা যখন জন্মায় তখন তাদের রুদন থেকে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা বেঁচে আছে। যে বাচ্চারা কাঁদে না জন্মানোর পরে, তাদেরকে অনেক সময় ডাক্তাররা পাছায় একটা বাড়ি মারে যাতে সে কেঁদে ওঠে, তার মধ্যে যাতে প্রাণ চলে আসে। আর যদি সে না কাঁদে বা তার মধ্যে প্রাণ না আসে তাহলে সে বাচ্চাটা মারা যায়। তো এখানেও যখন আমাদের এই সুইট আর পোটেন্ট, পোটেন্ট মানে পাওয়ারফুল,
ভয়েসটা যখন বেরোবে তখন ওটা নিজেই নিজের জানান দেবে। অনেক সময় আমাদের মনের মধ্যে থেকেও এরকম একটা আওয়াজ বেরোয়, একটা ইচ্ছা বেরোয়, একটা ডিজায়ার আমাদের মনের মধ্যে থেকে আসে, which is uh, um, which is very powerful sometimes, মানে যেটাকে আমরা আশীর্বাদ বা যেটাকে আমরা অভিশাপ বলি অনেক সময়, সেইটা ওই মনের আওয়াজটা আমার মনে হয় যে এখানে কোলরিচ সেটাই বলার চেষ্টা করছে। অফ অল সুইট সাউন্ডস দ্য লাইফ অ্যান্ড এলিমেন্ট। তো এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা হচ্ছে জীবন এবং এলিমেন্ট। এলিমেন্ট বলতে যে কোনো মহাভূত আর কি। সেই মহাভূতের এবং জীবনের যুগ্ম যে আওয়াজটা, মানে আই ডোন্ট নো ইফ কোলরিজ ইজ টকিং অ্যাবাউট দিস, বাট আমার মনে হয় যে কোলরিজ কোথাও না কোথাও অনেক মানে সায়েন্টিফিকলি বা ফিলোসফিক্যালি, মানে সায়েন্স অ্যান্ড ফিলোসফি when becomes very high, they become the same thing. Science and philosophy are not really very different. যাই হোক, তো আমার মনে হয় এখানে একটা সায়েন্টিফিক কথা বা একটা সায়েন্টিফিক জিনিস কোলরিজ এখানে বলছে, আমি জানি না ও কনসিয়াসলি বলছে না আনকনসিয়াসলি বলছে, যে sound is something unique to earth, because outside earth the universe is eerily silent. কেন সাইলেন্ট? কারণ কোনো মিডিয়াম নেই যেটার মধ্যে দিয়ে সাউন্ডটা ট্রাভেল করতে পারে। ইট রিকোয়ার্স ওয়াটার অর আর্থ অর এয়ার ফর সাউন্ড টু ট্রাভেল। সো সাউন্ড ইজ ইউনিক টু লাইফ। যেখানে জীবন আছে সেখানেই সাউন্ড আছে, পোয়েট্রি আছে। আর একটা জিনিসও এটা ঠিক, মানে সায়েন্স হ্যাজ প্রুভড ইট, দ্যাট দেয়ার আর frequencies of sound that interacts with, that can talk to various other things. মানে আমরা তো খুব কম ডেসিবেল অবধি শুনতে পারি বা অনেক বেশি ডেসিবেল অবধি আমরা শুনতে পারি না, আমাদের একটা রেঞ্জ আছে, কিন্তু প্রত্যেকটা সাউন্ডের একটা ফ্রিকোয়েন্সি থাকে। এবার মানে আমাদের গান করার ফ্রিকোয়েন্সি বা আমাদের কথা বলার ফ্রিকোয়েন্সি অনেক সময় কি হয়, কিছু একটা ন্যাচারাল এলিমেন্টের মতন হয়ে যায়। মানে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে, মানে যে রাগগুলো যেগুলো গানের, যারা গান টান করো তারা হয়তো জানো অলরেডি, যে রাগ, যেটা রাগ মল্হার বা এরকম, তো they try to be one with the frequency of nature, and when it happens, then true mastery occurs. মানে ওগুলোকে শুনলে তখন মানুষ বিভোর হয়ে ওঠে, কারণ there is a greater connection between the singer, the listener and the entire universe. একটা বন্ড ফর্ম করে তিনটে জিনিসের মধ্যে, and we cry or we are lost in some kind of thought. ঠিক আছে, তো সেই জিনিসটাকেই আমার মনে হয় এখানে কোলরিজ রেফার করছে। এনিওয়ে, নেক্সট স্ট্যান্জা। ও পিওর অফ হার্ট, thou needest not ask of me what this strong music in the soul may be, what and wherein it doth exist, this light, this glory, this fair luminous mist, this beautiful and beauty making power. তো যে পিওর অফ হার্ট, মানে যার মনের মধ্যে কোনো খারাপ জিনিস নেই, যার মনের মধ্যে সত্যতা আছে, সে সবসময় এটা জানবে যে এই যে আওয়াজটা, এই যে গানটা, এই যে সাউন্ডটা, সেটা কোথা থেকে আসছে, এটা কাউকে শেখানো যাবে না। দ্যাট ইজ হোয়াট কোলরিজেস পোয়েট্রি ইজ লিটল ডিফারেন্ট ফ্রম ওয়ার্ডসওয়ার্থস পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থ ডরোথিকে বলছে যে এই যে গানটা আমি শুনছি, স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি,
সেটা তুইও শুনতে পাবি। এটার সোর্সটাকে বলে দিচ্ছে, এই পাহাড়, এই নদী, এই ক্যাটারাক্ট। কোলরিজ গোজ আ স্টেপ আহেড। কোলরিজ নিজেও জানে না যে এই যে মিউজিকটা আসছে, এই যে সোলের যে সাউন্ডটা আসছে, এই যে ইউনিক ফ্রিকোয়েন্সি, এই যে ভাইব্রেশনসটা আসছে, সেটা কোথা থেকে আসছে ওটা জিজ্ঞেস করলেও কেউ বলতে পারবে না। কিন্তু যাদের মনের মধ্যে পিওরিটি আছে, যারা সৎ বা যারা সেন্সিটিভ, তারা নিজের থেকেই এটা বুঝে যায়, কিন্তু ওকে বোঝাতে পারে না। তাই না কবির মন বা ভালোবাসে যারা মানুষকে, তাদের মন, যারা সেন্সিটিভ হয় তাদের মনটা খুবই ইউনিক হয়, and they will not be able to communicate their unique experiences to other people no matter how much they try। আর এটা একটা বেদনার কারণ হয় অনেকের কাছে, কারণ তারা কমিউনিকেট করতে পারে। তো বলছে যে এটাকে জানার দরকার নেই যে কোথা থেকে আসছে, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। এটা যখন আসবে অটোমেটিক্যালি আসবে। অনেক সময় আমরা ইন্সপায়ার্ড হই বিভিন্ন জিনিসে, মানে ভালো রেজাল্ট করার জন্য হোক, ভালো খেলাধুলো করার জন্য হোক, ভালো কিছু একটা পেইন্টিং করার জন্য হোক। সো আই গেস, যেটা আমি কোলরিজের কথা আগেও বলেছিলাম, যে কোলরিজ ওয়াজ থিঙ্কিং ইন টার্মস অফ this, that a poet's power is supernatural. A poet needs to be a genius, and how to be genius is not written, I don't think it is written in any book, যে এটা করলে তুমি তোমার মধ্যে যে জিনিয়াসটা আছে সেটা তৈরি হয়ে যাবে। কিন্তু আবার একদিকে আমরা এটাও বিশ্বাস করি যে সবাই ভালো করতে পারে, কিন্তু সবাই সব জিনিস ভালো করতে পারে। সেটার জন্য অধ্যাবসায় দিয়ে অনেক কিছুই হয়, কিন্তু যারা নিয়ে জিনিসটাকে জন্মায়নি তারা খুব বেশি ভালো করতে পারবে না। কিন্তু সাম পিপল হু আর বর্ন উইথ ইট, লাইক কোলরিজ সেজ দ্যাট আ পোয়েট ইজ বর্ন, নট মেড। একটা কবিকে বানানো যাবে না, কবি হয়ে লোকে জন্মায়। তো সেটাই এখানে হয়তো কোলরিজ বলার চেষ্টা করছে। আবার এই ওয়ার্ডটা আসছে জয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে জয় ওয়ার্ড, দ্য ওয়ার্ড জয় ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রোম্যান্টিক লিটারেচার। Joy, virtuous lady, joy that never was given, save to the pure, and in their purest hour, life and life's effluence, cloud at once and shower. Joy, lady, is the spirit and the power, which wedding nature to us gives in dower. তো বলছে আনন্দ, প্লেজার, লেডি, যেটা কেউ দেয় না, মানে এমনি এমনি মানুষ পায় না। সেভ টু দ্য পিওর অ্যান্ড দ্য পিওরেস্ট আওয়ার, যখন আমাদের সব থেকে ভালো মুহূর্ত থাকে তখন আমাদের ওই জয়টা আসে, তখন আমরা ওই জয়টা পাই। লাইফ অ্যান্ড লাইফস এফিউলেন্স, এফিউলেন্স কথাটার মানেটা এখানে হচ্ছে যে গ্লো, যে গ্লোটা বিউটি থেকে আসে। অনেক সময় বলে না যে গ্লো করছে কেউ একজন ব্যক্তি, তো সেইটাকে এফিউলেন্স বলা হচ্ছে। যখন মানুষ ভালো থাকে, যখন মানুষ আনন্দে থাকে, তখন একটা গ্লো আসে, তখন একটা স্যাটিসফ্যাকশন থেকেও একটা গ্লো আসে, একটা গ্লোয়ের ব্যাপার আসে। ক্লাউড অ্যাট ওয়ান্স অ্যান্ড শাওয়ার, মানে একই সময় বৃষ্টি এবং মেঘ বা মেঘ থেকে বৃষ্টি। মানে এটা কোলরিজ এক্স্যাক্টলি কি বলতে চাইছে সেটা বুঝতে পারছি না, কারণ ক্লাউড থেকেই তো শাওয়ারটা হয়। কিন্তু ও বলছে, মানে কোলরিজ বলতে চেষ্টা করছে হয়তো যে ক্লাউড আর শাওয়ার একসাথেই হচ্ছে। one is not the result of another, but one is actually, but both are continuous। এটা খুব কম হয় যে মানে ক্লাউডও হচ্ছে শাওয়ারও হচ্ছে একসাথে, বা প্রথমে ক্লাউড হবে তারপরে শাওয়ার হবে। it cannot happen all at once, but when it happens, ওই মুহূর্তটা আমাদের জন্য পিওর জয়ের মুহূর্ত হয় আর কি, যখন আমাদের এক্সপেকটেশন এন্ড রিয়ালিটি ম্যাচ করে যায়। খুব কম হয়। এনিওয়ে, জয় লেডি ইজ দ্য স্পিরিট অ্যান্ড দ্য পাওয়ার। তো এটা বলছে যে স্পিরিট অ্যান্ড পাওয়ার, জয় আনন্দটাই হচ্ছে
স্পিরিট অ্যান্ড পাওয়ার যেটা নেচার আমাদেরকে দেয়, as if we are receiving the gift in dowry. ডাওয়ার কথাটার এখানে মানে হচ্ছে ডাউরি, মানে পণ, দহেজ যেটাকে বলে। তো সেইটা কে দিচ্ছে? সেটা নেচার আমাদেরকে দিচ্ছে। At this moment we are feeling this joy, which is a power and a spirit. A new earth and new heaven, undreamt of by the sensual and the proud. Joy is the sweet voice, joy the luminous cloud. We in ourselves rejoice. বলছে এই যে আনন্দটা যখন মানুষ পায়, মানে লিটারেচারের একটা কোয়ালিটি হচ্ছে, মানে তোমাদের শুরুর থেকেই একটা জিনিস হয়তো আমি বলেছি, বাট কনসিয়াসলি রিকল তোমরা করতে পারবে কিনা আমি জানি না, বা আমি করতে পারবো কিনা জানি না। সেটা হচ্ছে যে আই অফেন ট্রাই টু সে হোয়াট ইজ লিটারেচার। আমরা লিটারেচার পড়ছি, কিন্তু লিটারেচারটা কি সেইটা বুঝতে আমাদের একটু সময় লাগে, বা আমরা মানে people usually try to understand what literature is. So one of the features of literature is to create an ability inside you to look beyond what can be seen. যেটা দেখা যাচ্ছে তার থেকেও সুদূরে দেখার ক্ষমতাটা নাকি লিটারেচার তৈরি করে আমাদের জন্য। আমরা যে পৃথিবীটাকে দেখছি, আমরা যে হেভেনটাকে দেখছি, এখানে ক্লাউডস হতে পারে, বা আকাশটাকে হেভেন বলা যেতে পারে, বা হেভেন ইন দ্য রিলিজিয়াস সেন্সও হতে পারে, সেইটার থেকেও আরো একটা আর্থ আছে, আরো একটা হেভেন আছে, যেটা প্লাতো বলছিল যে আইডিয়াল ওয়ার্ল্ড, যেটা মানে প্লাতো, তোমরা আশা করি জানো, Plato said that there is an ideal heaven and an ideal earth, and our earth or heaven is actually the ideal thing, আর আমাদের আর্থটা হচ্ছে ওটা শ্যাডো। ড্রামা পড়ার সময়, মাইনেসিস পড়ার সময় তোমরা জেনেছিলে টুয়াইস রিমুভ ফ্রম রিয়ালিটি, এই কথাটা। তো আমরা ওই যে আইডিয়াল ওয়ার্ল্ডটা আছে সেটাকে আমরা দেখতে পাই, যেটা আনড্রিমড, মানে যেটা আমরা মানে যেটাকে নিয়ে আমরা স্বপ্নও দেখি। কারা স্বপ্ন দেখতে পারে না? যারা সেনজুয়াল, মানে যারা শুধু সেন্সেসে বিশ্বাস করে, মানে ওই 5 সেন্সেস, বা প্র্যাকটিক্যাল মাইন্ডেড যারা। প্রাউড, যাদের অনেক অহংকার হয়ে গেছে, যে তারা অনেক কিছু জেনে ফেলেছে, তারা অনেক কিছু দেখে ফেলেছে। সায়েন্টিস্টদের হয়তো এখানে কোলরিজ অ্যাটাক করছে। জয়টা কি তাহলে? জয় ইজ দ্য সুইট ভয়েস, দ্য লুমিনাস ক্লাউড, আর ওটা আমরা নিজেদের মধ্যেই পাই। উই ইন আওয়ারসেলভস রিজয়েস। তো এখানে দেখো ডিজেকশন এন্ড ওড নামটা ঠিকই। ডিজেকশন মানে আমি বলেছিলাম যে বেদনা বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসপেয়ার, ঠিক আছে, দ্য আলটিমেট ফর্ম অফ স্যাডনেস বলা যেতে পারে ডিজেকশনটাকে। তো এখানে ডিজেকশনের কথা বলতে বলতেই কিন্তু কোলরিজ জয়ের কথা বলছে, which is the exact opposite of dejection. So if a question comes about the title, তাহলে এখানে এই জিনিসটা তোমরা বলতে পারো যে joy is the sweet voice, জয়টাকে ডিফাইন করছে, যে জয়টা কি। বা এটা 5 মার্কসেরও কোয়েশ্চেন আসতে পারে, 2 মার্কসেরও কোয়েশ্চেন আসতে পারে, যে in stanza 5 define joy after Coleridge। এটা তোমরা মানে কোয়েশ্চেনটাও লিখে নিতে পারো যে define after Coleridge what is joy, or what is joy। তো joy এখানে তোমরা বলবে যে joy is the dower that wedding nature gives us, joy is the sweet voice, the luminous cloud, এরকম বলবে। And thence flows all that charms or ear or sight, all melodies the echoes of that voice, all colors a suffusion from that light। Suffusion মানে হচ্ছে বেরোনো, কোন একটা জিনিসের থেকে কিছু একটা বেরোনো। তো বলছে যে ওইটার থেকেই, ওই জয়টার থেকেই আমাদের সব জিনিস যেটা আমরা শুনি বা দেখি আমাদের কাছে চার্মিং লাগে,
মানে আমাদের মনটা যদি ভালো থাকে, আমাদের মনটা যদি ফুরফুরে থাকে, আনন্দে থাকি আমরা, তাহলে আমরা যা জিনিসই শুনি না কেন, দেখি না কেন, সেটা আমাদের কাছে বিউটিফুল লাগে। বাট আমাদের মনের মধ্যে যদি কষ্ট থাকে, আমরা ভালো জিনিসগুলোকে দেখে শুনেও সেগুলোকে আমরা, সেটার মধ্যে আমরা জয়, সেটার মধ্যে আমরা আনন্দ খুঁজে পাবো না। You see how deeply philosophical things Coleridge talks without any effort. This is effortless philosophy, and perhaps the highest kind of philosophy, যেটা পোয়েট্রির মাধ্যমে বলছে। মানে ফিলোসফি পড়তে গেলে তো সেই অনেক রকমের ভাষার মার প্যাঁচ, অনেক রকমের মানে আলোচনা থাকে আর কি। বাট এইখানে কোলরিজ এত গভীর একটা কথা বলে দিচ্ছে, বাট ইন জাস্ট আ সিঙ্গেল লাইন। অল মেলোডিজ দ্য ইকোজ অফ দ্যাট ভয়েস। মানে যত রকমের গান, যত রকমের আনন্দের গান, যত রকমের সৃষ্টির গান আছে, সবই হচ্ছে ওই একটা ভয়েসের মেলোডি, একটা ভয়েসের টিউনিংয়ে সব চলে। মানে সা রে গা মা পা, ওটাই তো হচ্ছে বেসিক অফ অল টিউনিংস। বা ইংরেজদের ডো রে মা এরকম কিছু একটা আছে যেটা ওরা বলে, which is like সা রে গা মা পা। তো ওইটারই হচ্ছে সব পারমিউটেশন বা কম্বিনেশন, আর সব কালারই হচ্ছে ওই লাইটটার থেকেই আসছে। মানে আমাদের জগৎটা কে আমরা জগৎ বানাই নিজেদের পারসেপশন। আর এটা এডওয়ার্ড ইয়াং বলে একজন ক্রিটিকও এটা অ্যাগ্রি করেছিল যে রোম্যান্টিকদের জন্য দ্য ওয়ার্ল্ড ইজ হাফ দেয়ার অ্যান্ড হাফ ক্রিয়েটেড বাই দ্য মাইন্ড। আমাদের মাইন্ড দিয়ে আমরা হাফ জগৎটাকে ক্রিয়েট করতে পারি। জগৎটা তো আছে, রিয়ালিটি আছে, বাট রিয়ালিটিটাকে আমরা ফুলফিল করি, আমরা রিডার্সরা, আমরা শ্রোতারা, আমরা অডিয়েন্সরা, বা যাদের মধ্যে এই জয়ে, যাদের মধ্যে এই আনন্দটা অলরেডি প্রস্ফুটিত হয়েছে, তারাই একমাত্র এই ওয়ার্ল্ডটাকে কমপ্লিট করতে পারে। আর এটাকে পাওয়ার জন্য আমাদের প্রাউড হলে চলবে না, আমাদের সর্বজ্ঞানী আমরা হয়ে গেছি সেইটা বললে হবে না, বাট উই হ্যাভ টু বি পারসেপটিভ অফ দিস বিউটি ইন ইন কমন থিংস। যেটা রামকৃষ্ণ পরমহংস যখন কালো মেঘের ব্যাকগ্রাউন্ডে ওই পাখির যে লাইনটা দেখে তিনি ভাবমগ্ন হয়ে গেছিলেন, সেইটা is something that comes near to what Coleridge is trying to explain here. I don't know if you have this experience or not, but মানে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এরকম হয়েছিল যখন আমি প্রথমবার হিমালয়ের যে পাহাড় বা যেগুলোতে আমি গেছিলাম, আমি হিমাচল প্রদেশ গেছিলাম, কুলু একটা জায়গা, ওখানে একটা জায়গা আছে, একটা গ্রাম আছে ভারসাইনি বলে, মানিকর্ণের ওপরে। অ্যান্ড আমি যখন গিয়ে পৌঁছই তখন সন্ধ্যা হয়ে যায়, তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে যখন আমি দরজা খুলি, দরজার ঠিক বাইরে আমার মনে আছে আমি দেখছি যে একটা সোনার পাহাড়, মানে ইট ওয়াজ আ মাউন্টেন মেড আপ অফ গোল্ড। তো আমি ভাবছি হয়তো আমি স্বপ্ন দেখছি, বাট it snowed on the mountain. The mountain was not really far from where we stayed. আর সেটার ওপরে একদম ফ্রেশ সূর্যের আলো পড়ছে। I had never seen anything like this in my life. আর মৃত্যু অবধি আমার ওই দৃশ্যটা আমার কাছে মানে আমার চোখে ভাসবে। That moment I realized maybe I heard this song that Coleridge was talking about. That joy that I found, মানে যখন আমার খুব মন খারাপ থাকে বা আমি যখন লাইফে খুব লো ফিল করি, তখন ওই দৃশ্যটা যখন আমি মনে করি, তখন আমার মনটা একটু ভালো হয়, বিকজ নেচার হ্যাজ দ্যাট পাওয়ার। ইট ওয়াজ কমপ্লিটলি ন্যাচারাল, ওখানে কোনো লাইট নেই, কিছুই ছিল না। অ্যান্ড অ্যানাদার থিং আই রিমেম্বার, ওই রাতেই, মানে যেদিন আমি ওই পাহাড়টা দেখি, সেই রাতেই আমি যখন মেস থেকে খেয়ে বা ক্যান্টিন থেকে খেয়ে বাড়ি ফিরছি আমি হঠাৎই এমনি আকাশের দিকে তাকিয়েছি।
আমি জানতাম না যে আকাশে মানে আমাদের গ্যালাক্সিতে এত তারা আছে, কারণ শহরের আহ, আহ, আকাশে তো তারা দেখাই যায় না পলিউশনের জন্য। এমনিও মানে ভুটানেও হয়তো অনেক তারা দেখতে পাই, কিন্তু দেখতে পেয়েছি এক সময়, কিন্তু the 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 it seemed as if the the stars had their own light, মানে চাঁদ ছিল না, চাঁদের আমাবস্যা ছিল, অ্যান্ড আমার মনে হচ্ছিল যে তারার আলোটা যেন মাটিতে পড়ছে, ওই 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 স্নোয়ের ওপর পড়ছে, অ্যান্ড ইট ওয়াজ ইয়েট অ্যানাদার জয়ফুল মুভমেন্ট for me. Anyway, so there are moments like this when we understand the purpose of our life. মানে সেদিন আমি কিছু নিজের লাইফের ব্যাপারে বুঝেছিলাম যে ওকে, why am I here, মানে আমার লাইফে পারপাসটা কি, which is a kind of a philosophical thing. তোমরা এখন হয়তো অনেক ছোট আছো, এটা বুঝতে হয়তো পারবে না, বাট ইভেন দেন আই ওয়াজ লাইক ইন ফার্স্ট ইয়ার MA, মানে তোমাদের থেকে খুব বেশি যে আমার বয়সটা তখন বেশি ছিল তা নয়। ইউর ইন ফোর্থ সেম, আই ওয়াজ ইন মাস্টার্স, লাইক 1 or 2 years ডিফারেন্স। এনিওয়ে, তো আমার মনে হয় কোলরিজ এই জিনিসটার কথাই বলছে। এনিওয়ে, 6th stanza, there was a time when, though my path was rough, this joy within me dallied with distress। এই যে এইটাই বলছিলাম, যেটা ওয়ার্ডসওয়ার্থও বলেছে, যে যখন আমাদের জীবনে সময় আসবে, খারাপ সময় আসবে, তখন আমরা এই জয়টাকে রিকল করব যে হ্যাঁ, একটা সময় তো আমাদের ভালো কেটেছিল, নেচার আমাদেরকে এই গিফটটা দিয়েছে। সেটাই বলতে, যে যখন আমার জীবনে কঠিন সময় আসবে বা পাথটা রাফ হয়ে যাবে, তখন এই জয়টা যেটা আমার মনের মধ্যে গেঁথে গেছে সেটা ড্যালিড মানে এখানে ডিলে করা বা মানে ডিস্ট্রেসটাকে, কষ্টটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করা, সেটা এখানে বলার চেষ্টা করছে। And all misfortunes were but as the stuff where fancy made me dreams of happiness। সব মিসফরচুন এমন ছিল ওর কাছে, মানে ওর কাছে এমন লাগতে শুরু করলো যেন ফ্যান্সি মেড মি ড্রিম অফ হ্যাপিনেস। তো যেমন ফ্যান্সি, মানে ফ্যান্সি ইজ ফ্যান্সি হচ্ছে এমন একটা টার্ম কোলরিজের কাছে, যেটা ও বায়োগ্রাফি আর লিটারেরিয়াতে বলছিল এটার ব্যাপারে, যে ফ্যান্সি আমাদের এটা উইক ইমাজিনেশনের মতন, মানে ডে ড্রিমিং এর মতন। যেমন আমরা ডে ড্রিম করি যে এটা হবে ওটা হবে, কিন্তু কোনো ওটাকে ফুলফিল করার জন্য কোনো কাজ করি না, মানে খামখেয়ালি পানা করি যে আমি ইউনিভার্সিটিতে টপ করছি, বা আমি হিরোইন হয়ে গেছি, বা আমি হিরো হয়ে গেছি, বা আমার স্বপ্নের রাজপুত্রর সাথে আমার বিয়ে হচ্ছে, বা স্বপ্নের রাজকন্যাকে আমি বিয়ে করছি, হোয়াট এভার দিস থিংস কাম টু আওয়ার মাইন্ড সামটাইমস। তো সেটা দিয়ে হ্যাপি হওয়াটাও যেমন, আর এই মানে কষ্ট পেয়ে জীবনটাকে দুর্বিষহ করাও একই। নেগেটিভ থটস মেক্স আওয়ার লাইফ হেল, অ্যান্ড ফ্যান্সি ডাজ নট রিয়েলি হেল্প। মানে আমরা যদি ডে ড্রিমিং করি তাহলে সেটা তো খুব একটা কিছু লাভ হয় না, কিছুক্ষণের জন্য আমরা হয়তো মুচকি মুচকি হাসি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইফটা বেটার কিছু হয় না। For hope grew round me like the twining vine, and fruits and foliage not my own seemed mine। কি হয় যখন আমরা ফ্যান্সি করি, যখন আমরা ডে ড্রিমিং করি, আমরা আশা পাই, মিথ্যা আশা পাই। এটা ভয়ঙ্কর জিনিস। নিজেরাই নিজেদেরকে আশা দিই যে হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভালোই করছি, পড়াশোনা হচ্ছে, আমরা ভালোই নাম্বার পাবো, আমরা ইউনিভার্সিটিতে আমি টপ করব, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাব, বা আমি স্কুল টিচার হয়ে যাব, আমি বিজনেসম্যান হয়ে যাব, আমি কোটি কোটি টাকা রোজগার করব। এইসব মাথার মধ্যে মানে হোপ, আশা আমাদের মনের মধ্যে চলে আসে। কম্পেয়ার করছে এটাকে টুয়াইনিং ভাইনের সাথে। প্যারাসাইটিক যে ক্রিপার্স গুলো হয়, তাদের নিজেদের তো তারা নিজেরা দাঁড়াতে পারে না, তাই কি করে ওই গাছগুলোকে জড়িয়ে তারা উপরে ওঠে, এবং এমন মনে হয় যেন ওই ফ্রুটস, মানে ওই
ফল বা অন্য যে জিনিসগুলো আছে, রিসোর্সেসগুলো আছে গাছটার, সেইটা ওই মানে ক্রিপারের হয়ে যায়, ওই লতানে গাছের হয়ে যায়। অ্যাকচুয়ালি তো ওটা আসল গাছটা, লতানে গাছের নয়। তো ফ্যান্সি ওরকম টাইপেরই, যে ফ্যান্সি এটা আমাদের মনে করাতে শুরু করে যে যেটা আমাদের নয় বা হতে পারে না সেটাও আমাদের, ঠিক আছে? But now afflictions bow me down to earth, now nor care I that they rob me of my mirth, but oh, each visitation suspends that nature gave me at my birth, my shaping spirit of imagination. তো বলছে যে এখন যে দুঃখ কষ্টগুলো আমার জীবনে আছে সেগুলো আমাকে মাটিতে ধূলিসাৎ করে দিচ্ছে, আমাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে, কিন্তু এটা আমি আর ভাবি না যে আমার আনন্দটা এটার জন্য চলে যাচ্ছে। কিন্তু ইচ ভিজিটেশন, প্রত্যেকবার যখন আমি এই ব্যাপারটাকে নিয়ে ভাবি, যখন আমি এই জয়টার কথা ভাবি, সাসপেন্স হোয়াট নেচার গেভ মি অ্যাট বার্থ। তো নেচার আমাদের সবাইকেই গিফট অফ ইমাজিনেশন দিয়েছে, শেপিং স্পিরিট অফ ইমাজিনেশন। সেটাকে আমরা ব্যবহার করা বন্ধ করে দিই একটা সময়, যখন ছোট থাকি তখন খুব ব্যবহার করি, নিজের মধ্যেই আমরা খুশি থাকি। যারা তোমরা সিঙ্গেল চাইল্ড, তোমাদের এখন অনেকেই সিঙ্গেল চাইল্ড, তো তোমরা তোমাদের খেলাধুলো করার জন্য ভাই বোন সবসময় থাকেনি, তো তোমরা নিজেদের মধ্যেই খেলাধুলো করেছো। ইনফ্যাক্ট আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য 3 brothers and sisters that I have, but they are like too old. One is 11 years old, another is 7 years old, so they did not play with me. তো আমি নিজের মধ্যে নিজে খেলা করতাম, মানে নিজের ইমাজিনেশন নিয়ে আমি থাকতাম। তো সেটা নেচার আমাদেরকে জন্ম থেকেই দিয়ে দেয়, আর সেটাকে নিয়ে আমরা খুশিও থাকি। এবার এটাকেই যত আমরা বড় হতে থাকি, রিয়ালিটির চাপে সেই ইমাজিনেশনটা নষ্ট হয়ে যায়। অ্যান্ড কোলরিজ ইজ সেইং দ্যাট লেট আস নট ফরগেট দ্যাট পাওয়ার অফ imagination, shaping spirit of imagination. For not to think of what I needs must feel, but to be still and patient all I can, and happily by abstruse research to steal from my own nature all the natural man. তো বলছে যে for not to think of what I needs must feel, সবসময় যে আমি কি ভাবছি, আমার কি চাই, সবসময় এটা যদি না ভেবে আমি যদি ধীর স্থির হয়ে থাকি, তাহলে আমি রিসার্চ করে, মানে গভীর ভাবনা চিন্তা করে, অ্যাবট্রুজ মানে নট স্ট্রেট, নট ডাইরেক্ট, ইনডাইরেক্ট অ্যান্ড ইনভলভড রিসার্চ যদি আমি করি, তাহলে কি স্টিল করতে পারবো? ফ্রম মাই ওন নেচার অল দ্য ন্যাচারাল ম্যান। মানে আমি যেটা বললাম যে উই আর বর্ন উইথ দিস পাওয়ার অফ ইমাজিনেশন। আমাদের সবার মধ্যেই ইমাজিনেটিভ একটা স্ট্রেংথ, ইমাজিনেশন নিয়ে আমরা জন্মগ্রহণ করি, এবং সেই ইমাজিনেশন টা আমাদেরকে শক্তি দেয়, আমাদেরকে ক্ষমতা দেয়। তো সেইটাকেই ফেরত পাওয়ার জন্য আমরা যদি স্টিল হয়ে যাই, আমরা যদি পেশেন্টলি ওয়েট করি, তাহলে কিন্তু আমরা সেটা পেয়ে যেতে পারি। This was my sole resource, my only plan, till that which suits a part infects the whole, and now is almost grown the habit of my soul. তো বলছে এটাই আমার একমাত্র রিসোর্স, এটাই আমার একমাত্র সম্পত্তি, এটাই আমার একমাত্র প্ল্যান, till that which suits a part infects the whole. আমার মনে হয় এই যে লাইনগুলো অ্যাকচুয়ালি কোলরিজ নিজের যে পোয়েটিক থিওরিটা ছিল, যেটা ওর বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে বলছে, যে যখন একটা কবিতা লেখা হয় তখন সেই কবিতাটার পাঠটা অতটাই সুন্দর হওয়া উচিত যতটা তার হোলটা, মানে আধ খেঁচড়া কোনো জিনিস না থাকে। এই ব্যাপারটা কোলরিজ বলার চেষ্টা করছে, যে
according to Coleridge, a poem is an organic whole, WHOL. That is, all the parts of the poem are interconnected with each other. One part is as beautiful or should be as beautiful as the whole of the poem. মানে পুরো পোয়েমটাকে পড়েও যে আনন্দটা পাওয়া যায়, কোলরিজ বলছে যে একটা পার্টকে পড়েও যেন প্রপোর্শনেট আনন্দটা পাওয়া যেতে পারে। এটা কোলরিজ মানে বিলিভ করছে, বা এটা কোলরিজের থিওরি অফ পোয়েট্রি, যে all parts of the poem should be organically related to the poem. তো এখানেও সেটাই বলছে যে মানে একটা পার্ট একটা পুরো হোলকে ইনফেক্ট করতে পারে। এটা মানে ভাইরাসেরও থিওরি, মানে এক বা আমাদের কোনো একটা পার্ট যদি ইনফেক্টেড হয়, কোনো একটা আঙুলে ব্যথা থাকলো, কোনো একটা কিছু কষ্ট আমরা পাচ্ছি পায়ে বা কোথাও একটা, তাহলে আমাদের পুরো বডিটাই যেন মনে হয় যে কাজ করছে, বিকজ বডি অ্যান্ড দিস পার্টস আর অর্গ্যানিক্যালি কানেক্টেড উইথ ইচ আদার। তো বলছে এটাই আমার সোর্স, এটাই আমার প্ল্যান। এটা আমার একটা পার্টকে যদি স্যুট করে, মানে একটা সময় যদি এটা আমাকে স্যুট করে, তাহলে দেখা যাচ্ছে যে এটা পুরোটাই আমার সোলের হ্যাবিট হয়ে গেছে। মানে যখনই আমি কষ্ট দুঃখ পাবো, আমি ওই জয়ফুল মোমেন্টস গুলোকে ইনভোক করব, তখনই আমার ওই কষ্টের সময়টা, ওই দুঃখের সময়টা কেটে যায়। And this is a kind of a remedy or a prescription that I think Coleridge is providing to his readers, যে এটা করলে এটা হবে, মানে as if this poetry is almost medical, একটা প্রেসক্রিপশনের মতন বলছে যে তোমার কাটানো যে শ্রেষ্ঠ মুহূর্তগুলো, বেস্ট মোমেন্টসগুলো আছে উইথ নেচার or with a human being, remember those times, remember those moments, and the pain and the agony that you are in your life, in your present condition, you will forget them. It's a kind of a psychological exercise that will make you feel better. ঠিক আছে, আজকে তাহলে এই স্ট্যান্ডা অবধি থাকুক। নেক্সট দুটো স্ট্যান্ডা আমরা নেক্সট ক্লাসে করে নেব। ওকে, এনি কোয়েশ্চেন্স, এনি ডাউটস? ওকে, কোয়েশ্চেন আর ডাউটস না থাকলে তোমরা মিটিং লিভ করতে পারো।